ফলো করলে মোটামুটি 3টা কোয়েশ্চেন চলেই আসবে। তো প্রথমে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওই যে আমি ড্রয়িং যেটা পড়াইছিলাম আগে, ওইখানে তো যে ফিক্স ল থেকে হচ্ছে তোমরা এই কোয়েশ্চেনটা ডেভেলপ করছিল। তো কোশ্চেনটা ভিন্নভাবে থাকতে পারে, কিন্তু ওখানে যদি ফিক্স ল লেখা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই কোয়েশ্চেনটা এইভাবে ইয়ে করে লিখতে হবে। কারণ ওইখানে সেমি থিওরিটিক্যাল ইকুয়েশন বা এরকম বেশ কিছু কথা বলা থাকতে পারে, তোমরা জাস্ট ফিক্স ল এই ওয়ার্ডটা পেলেই বুঝতে পারবা যে আহ, আমি এই কোয়েশ্চেনটাই তোমাদের কাছে চাচ্ছি, তখন এটাই যেভাবে আছে ইকুয়েশন ফিগার টিগার সব সহ একদম দেখায় দিবা। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে আহ, যদি এই ধরনের কোয়েশ্চেন থাকে আর কি, তোমাদের নর্মালি তো এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা এই রিলেটেড যে ম্যাথস গুলো সেগুলো নর্মালি তোমরা হচ্ছে সেমি লগ পেপারে করো, তাই না? যে জি স্যার। ওয়াই অক্ষে লিড কনস্ট্যান্ট, এক্স অক্ষে টাইম টেম্পারেচার, অথবা ওয়াই অক্ষে কনসেন্ট্রেশন, এক্স অক্ষে টাইম, এরকম থাকে। বাট আমরা এখানে তোমাদের যদি থাকেও তোমাদের কিন্তু সেমি লগ পেপার দেওয়া হবে না, প্লেন গ্রাফ পেপার দেওয়া হবে। তো এইসব ক্ষেত্রে যেটা করতে হবে, ধরো রেট কনস্ট্যান্ট দেয়া আছে অথবা কনসেন্ট্রেশন দেয়া আছে, তখন লগ রেট কনস্ট্যান্ট দিয়ে আগে এই মানটা বের করতে হবে, তারপর সেই ভ্যালুটা প্লেন গ্রাফ পেপারে প্লট করতে হবে। কথা কি বুঝতে পারছো না কারোর কোনো প্রবলেম আছে? স্যার একটু আবার বলুন। নর্মালি তো রেট কনস্ট্যান্টটা সেমিলগ অক্ষে ওয়াই অক্ষে বসানো লাগে, আর এক্স অক্ষ কিন্তু প্লেন পেপারেই থাকে, যেখানে টেম্পারেচার অথবা টাইম এটা বসানো লাগে। তো সেমিলগ কেন, এক্স অক্ষে হচ্ছে প্লেন আর ওয়াই অক্ষে থাকে সেমিলগে দাগ কাটা। এটা তো বুঝতে পারছো যে সেমিলগটা কেমন থাকে, রাইট? জি স্যার। এখন আমরা ওয়াই অক্ষে কিন্তু রেট কনস্ট্যান্ট যেটা কোশ্চেনে দেওয়া আছে অথবা কনসেন্ট্রেশন যেটা কোশ্চেনে দেওয়া আছে হুবহুব সেভাবেই জাস্ট সেমিলগ পেপারের ওয়াই অক্ষে বসায় দিই, যেহেতু এটা লগ স্কেলে দেওয়া আছে এটা অটোমেটিক লগে কনভার্ট হয়ে যায়। কিন্তু যদি তোমাকে সেমিলগ পেপার না দেয়া হয় তখন কি করবা? তখন যেটা করতে হবে, মনে করো তোমার এই পরীক্ষার খাতায় একটা কলাম করলা, সেটা হচ্ছে টাইমের জন্য, 0 মানে টাইম আওয়ারে আছে, কোয়েশ্চেন থেকে জাস্ট লিখলা। আর একটা কলাম হচ্ছে কনসেন্ট্রেশনের জন্য 10⁶ বা এইরকম সামথিং। তারপর পাশে আরেকটা কলাম করবা, এটা হচ্ছে লগ অফ কনসেন্ট্রেশন। ওইখানে যেমন 10⁶ ছিল, এটা লগ 10⁶ বসালে ভ্যালুটা কি আসবে। আর তোমরা যদি লনে করো তাহলে লন 10⁶ বসালে ভ্যালুটা কি আসবে। এভাবে প্রত্যেকটা ভ্যালু লনে কনভার্ট করে ফেললাম 3 নাম্বার কলামটায়। লনে কনভার্ট করার পর যে ভ্যালুগুলা পাবা সেইটা প্লেন গ্রাফ পেপারের ওয়াই অক্ষে প্লট করবা। আর টাইম বা টেম্পারেচার যেরকম ছিল সেরকমই তো থাকবে। তখন যে গ্রাফটা পাবা ওইটা থেকেই স্লোপ নেবে। কথা বুঝতে আর পারছো? স্যার। আর জি তখন স্যার। এই স্লোপেও কিন্তু আর লন বসানো লাগবে না, ডিরেক্ট চলে আসবে জাস্ট ভ্যালু গুলা। তখন তোমরা লন থেকে উঠে আসলা, যে তোমরা লনে কনভার্ট করে নিছো, এখন জাস্ট দুইটা পয়েন্ট নিলা, y2 - y1, x2 - x1। তখন y2 ওই পয়েন্ট থেকে যে ওই পয়েন্ট বরাবর y অক্ষে নিলে যে ভ্যালুটা আসবে সেম ভ্যালুটাই বসায় দিবা। মানে লন ওই ভ্যালু এরকম কিছু বসানো লাগবে না, জাস্ট গ্রাফ পেপার থেকে যে ভ্যালুটা পাবা ওই ভ্যালুটাই বসাবা। ক্লিয়ার স্যার হয়েছে? আমরা যদি স্যার ক্যালকুলেটর ইউজ করে ডাইরেক্ট বের করি স্যার। আর ক্যালকুলেটর যারা ইউজ করতে পারো তো ক্যালকুলেটরে ইউজ করবা, বাট খাতায় হচ্ছে দেখায় দিতে হবে জাস্ট একে যে এইভাবে আসছে। এখন স্যার এই যে ক্যালকুলেটর কি শুধু। সবাই ইউজ করতে পারো? তোমাদের একটা গ্রাফ পেপারেই দেওয়া হবে, যদি একাধিক কোশ্চেনের জন্য মানে দুইটা কোশ্চেন মনে করো আছে যে দুইটাতেই গ্রাফ পেপার লাগবে, কিন্তু গ্রাফ পেপার কিন্তু দুইটা দেওয়া হবে না, ওটাতেই ছোট করে করতে হবে। দুইটা গ্রাফ পেপার তো নর্মালি একটু বড় থাকে, ওটা ভেঙে ভাঁজ করে দুইটা পার্ট করে দুইটা ম্যাথের জন্য দুইটা করতে হবে যদি এরকম আসে। আর যারা ক্যালকুলেটরে করতে পারো ক্যালকুলেটরে করে ফেলতে পারবা, শুধু এই ম্যাথটার কথা আমি কিন্তু বলতেছি, যদি এটা এরকম আসে এটা ক্যালকুলেটরে করে নিতে পারবা।
কথা বুঝতে পারছো? জি স্যার। অন্যরা বুঝতে পারছো? ফারজানা তুমি বুঝছো? জি স্যার। যারা বুঝো নাই আমার সাথে দেখা করবা। তোমাদের পরীক্ষা 2 তারিখ না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই পার্ট গেল। এখন হচ্ছে আজকের মেইন টপিকে চলে আসি। সেটা হচ্ছে আচ্ছা, প্রথমে তোমাদের একটা আউটলাইন দিয়ে নিই, তারপরে নতুন পার্টে যাচ্ছি। মেকানিক্যাল সেপারেশন প্রসেস তোমাদের এই চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। তো যেহেতু তোমাদের আর বেশি সময় নাই, তোমাদের 27 তারিখ থেকে পরীক্ষা শুরু, তাই তো? জি স্যার। তো যেহেতু 27 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে, আমি নতুন কিছু টপিক পড়াইতে চাচ্ছিলাম। একটা টপিক শুধু পড়াবো, বাকিগুলো আর পড়াচ্ছি না। তো এই যে মেকানিক্যাল সেপারেশন প্রসেস, এই যে চ্যাপ্টারটা, এটা খুব ভালো করে পড়তে হবে, কারণ বোঝাই যাচ্ছে যে এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। অর্থাৎ আমি যা পড়াচ্ছি সবই চলে আসবে, মানে এই প্রত্যেকটা একটা কোশ্চেন, যেহেতু এত বেশি পড়াইতে পারি নাই। এখন দেখো মেকানিক্যাল সেপারেশন প্রসেস, এই এই জায়গাটায় প্রথম দেখো ইন্ট্রোডাকশনেই তোমরা যে বই ফলো করতেছো সেটাই ফলো করবা। এটা একটু নতুন বই, এখানে ইউনিটে কিছুটা চেঞ্জ আছে। তো এই প্রথম শুরুতেই কিন্তু কিছু কথা বলা আছে, সেপারেশন প্রসেসটা কি, তারপরে প্রসেসের সাথে কোন কোন মেকানিক্যাল সেপারেশন প্রসেসে কি কি মেথড জড়িত, যেমন ফিল্ট্রেশন, সেডিমেন্টেশন, সেন্ট্রিফিউগেশন, কোনটা কি প্রিন্সিপালে কাজ করে। এই কথাগুলা কিন্তু এই প্রথম যে এই যে দুইটা পেয়ারাতে কিছুটা বলা আছে, তো এই জায়গাটা স্কিপ করবা না, এটা পড়তে হবে, নাম্বার 1। তারপরে যাচ্ছি হচ্ছে ফিল্ট্রেশন। দেখো ফিল্ট্রেশনের জন্য যে জিনিসটা পড়ানো হয়েছিল, এই যে এই অপারেটিং ইকুয়েশন, এই অপারেটিং ইকুয়েশনটা পড়ানো হয়েছে। এই অপারেটিং ইকুয়েশনটা দেখো দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, কোথায় এখানে দুইটা পার্টের কথা বলা ছিল, দাঁড়াও। একটা ছিল কনস্ট্যান্ট রেট, হ্যাঁ, একটা হচ্ছে কনস্ট্যান্ট রেট ফিল্ট্রেশন, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার ফিল্ট্রেশন। এখানে কিন্তু কোশ্চেনটা এটা থেকে দুইটা কোশ্চেন হতে পারে, হয় মনে করে কনস্ট্যান্ট রেট ফিল্ট্রেশন যদি আসে, তো এই পর্যন্ত সবটাই তো আসতে হবে। আসার পর কনস্ট্যান্ট রেটের জন্য জাস্ট এই কোশ্চেনটা চলে আসে 8.8। আর যদি কনস্ট্যান্ট প্রেসারের জন্য আসে, তখন এখান থেকে আসার পর, এই যে এখানে আসার পর বলেই দিচ্ছে যে একটা হচ্ছে কনস্ট্যান্ট রেট ফিল্ট্রেশন, একটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার ফিল্ট্রেশন। কনস্ট্যান্ট রেটের জন্য এইভাবে আসে 8.5 এর পর, আর কনস্ট্যান্ট প্রেসারের জন্য 8.5 কে আবার ইন্টিগ্রেশন করে এই ফাইনালি 8.11 পর্যন্ত চলে আসে। তো যদি যদি তোমাদের কনস্ট্যান্ট রেটের কথা বলে, তো নর্মালি 8.8 পর্যন্ত আসবা সিরিয়ালি। যদি কনস্ট্যান্ট প্রেসারের কথা বলে, তাহলে 8.5 এ আসার পর আবার এই কনস্ট্যান্ট রেটটা আর দরকার না, 8.5 থেকে সরাসরি এই কনস্ট্যান্ট প্রেসারে চলে যাবা। আর যদি দুইটার কথাই বলা হয়, তখন তো ইট ইজ যেভাবে আছে দুইটা নিয়েই লিখতে হবে। এই হচ্ছে প্রথম কোশ্চেন। তারপরে তো এই এক্সাম্পল 8.1 পড়ানো হয়েছে, ম্যাথস সবই পড়বা। 8.1 একটা আছে,
তারপর আছে 8.2 এটা, তারপর 8.3 এটা খুবই ইম্পর্টেন্ট 8.3। এখন দেখো ফিল্ট্রেশন পার্ট থেকে যদি তোমার ম্যাথ কোশ্চেন আসে অবশ্যই বুঝাই যাচ্ছে যে ফিল্ট্রেশন পার্ট থেকেই একটা ম্যাথ থাকবে। কাজে ফিল্ট্রেশন, এবং এটাও বলা হচ্ছে যে ফিল্ট্রেশন এই চ্যাপ্টার থেকে অবশ্যই প্রত্যেকটা থেকে কোশ্চেন হয়ে যাচ্ছে যে তোমার একটা ম্যাথ অবশ্যই এখানে থাকতেছে। এখন দেখো আমি যে একটু আগে যেটা বললাম যে গ্রাফ রিলেটেড আরেকটা ম্যাথ তোমাদের আছে, সেটা হচ্ছে 8.3, খুবই ইম্পর্টেন্ট। আবার 8.1টাও ইম্পর্টেন্ট, 8.2টা এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখতে পারো। তো 8.1টা দেখবা জাস্ট। 8.1 হচ্ছে কনস্ট্যান্ট রেটের জন্য যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে টাইমটা বের করছে। 8.2 হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারের জন্য যে ইকুয়েশনটা, সেটা থেকে টাইমটা বের করছে। আর ফাইনালি 8.3 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রে দেখো 8.10 এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাই মেইনলি ফলো করা হয়েছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। তো 8.10টা যদি আমরা জাস্ট আগে পড়ানো হয়েছে, জাস্ট একবার যদি ওভারভিউ করি, যে এরকম তোমাদের জন্য কিছু ভ্যালু দেওয়া থাকবে, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে টাইম। ইকুয়েশনটা হচ্ছে এটা TA বাই ভি ইকুয়ালস টু এটা। এখন এটা তো বোঝা যাচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এটা হচ্ছে এম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে সি। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে বা করতে হয়েছিল, দেখো আমাদের TA বাই ভি এই মানটা দরকার, আবার ভি বাই এ এই মানটাও দরকার। তো এখানে আমাদের টি এর মান বলা আছে, এই যে টাইম 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 মিনিট, টি এর মান বলা ছিল ভলিউম, ভলিউমও বলা আছে। কাজেই আমরা, আর এরিয়া, এই ভিতরে এরিয়ার কথাও বলা আছে, যে 0.1 মিটার স্কয়ার। তো এই সবগুলা বসায়া জাস্ট ধরো 10, টাইম যখন 10, সেটার জন্য টি এ বাই ভি আসবে। তো এটার জন্য ভলিউম দেওয়া আছে, ভি বাই এ আসবে। তো এইভাবে প্রত্যেকটার জন্য টি এ বাই ভি ভার্সেস ভি বাই এ, এটা তোমাদের আগে ডিজাইন করতে হবে। করার পর এই অনুযায়ী গ্রাফে দেখো, এই পাশে হচ্ছে টি এ বাই ভি, এই পাশে হচ্ছে ভি বাই এ। বসানোর পর তোমরা একটা লিনিয়ার লাইন পাচ্ছ, এখান থেকে তোমরা স্লোপ বের করবা এবং ইন্টারসেপ্ট বের করবা, স্লোপ এবং ইন্টারসেপ্ট। যে এতটুকু হচ্ছে ইন্টারসেপ্ট, এটা ইন্টারসেপ্ট, আর এখান থেকে তো স্লোপ পাচ্ছই। তো আমি কি বলছিলাম, এই অংশটা হচ্ছে ইন্টারসেপ্ট, আর এই ভি বাই এই কি বলে এই অংশটা হচ্ছে স্লোপ। তো আমরা যখন যেহেতু পাচ্ছি যে ইকুয়েশনটা এরকম চলে আসছে, তার মানে এটা ইকুয়ালস টু স্লোপ, এটা ইকুয়ালস টু ইন্টারসেপ্ট। অন্যান্য মানগুলো তোমাদের দেয়া আছে, এটা থেকে জাস্ট এই ভ্যালুগুলো চলে আসবে, এগুলা সব এজ ইট ইজ প্লট করলে ফাইনালি এরিয়াটা চলে আসবে। এরিয়াটাই তোমাদের কাছে চাওয়া হয়েছে। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা প্র্যাকটিস করবা এবং এটার জন্য অবশ্যই গ্রাফ পেপার লাগবে। এই হচ্ছে ফিল্ট্রেশন পার্ট গেল। সেডিমেন্টেশন পার্টটা হচ্ছে তোমাদেরকে জাস্ট দেখতে বলছিলাম। দেখো এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সেডিমেন্টেশন কি, ফিল্ট্রেশন কি, তারপর হচ্ছে সেন্ট্রিফিউগাল সেপারেশন কি, সেটা তো তোমরা প্রথম প্যারাতেই তোমরা জানতে পারছো, যেটা বললাম পড়তে হবে। এখানে দেখো দুইটা পার্ট আছে, সেডিমেন্টেশন ভেলোসিটিস ফর লো কনসেন্ট্রেশন সাসপেনশন, আর একটা আছে হাই কনসেন্ট্রেশন সাসপেনশন। তো কোশ্চেনটা যদি এরকম চলে আসে, সেডিমেন্টেশন ভেলোসিটি ফর লো কনসেন্ট্রেশন সাসপেনশনের জন্য বের করতে হবে, তো জাস্ট এই যে ইকুয়েশনের কোনটা কি মিনিং, তারপরের ইকুয়েশনটা কিভাবে আসছে, কোনটার কি মিনিং, এবং ফাইনালি এই ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা। এখানে দেখো ভি বাই টি, এটাকে বলতেছে টার্মিনাল ভেলোসিটি। যেহেতু টার্মিনাল ভেলোসিটিটা একটা নতুন টার্ম, এবং এখানে টার্মিনাল ভেলোসিটিটা কি সেই কথাটা বলা আছে, কাজেই তোমাদের টার্মিনাল ভেলোসিটি কি সেটাও একটু জানতে হবে সংজ্ঞা আকারে। তো এটাও বলে দিলাম যে টার্মিনাল ভেলোসিটি কি, আর যদি ডিরেক্ট টার্মিনাল ভেলোসিটি বের করতে বলে তো এটা, আবার যদি
সেডিমেন্টেশন ভেলোসিটি বের করতে বলে সেই ক্ষেত্রেও এই 8.14 ইকুয়েশনটা পর্যন্ত চলে আসতে হবে। কথা ক্লিয়ার? এখন হচ্ছে সেডিমেন্টেশনের জন্য 8.4 ফরম্যাটটা আমি দিচ্ছি না, এটা দরকার না, এটা আমি দিলাম না। এই দেখো সেডিমেন্টেশন ইন হাই কনসেন্ট্রেশন, এটাও যদি আসে জাস্ট ইকুয়েশন গুলা এবং কোনটার কি মিনিং। সেডিমেন্টেশন পার্ট থেকে কোনো ম্যাথ থাকবে না। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? জি স্যার। তারপরে আসতেছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন। হাই কনসেন্ট্রেশনটা জাস্ট দুটা ইকুয়েশন, একটু মনে রাখবা, বর্ণনা টর্ণনা কিছু লাগবে না, ইকুয়েশন কোনটার কি মিনিং। আচ্ছা ঠিক আছে, হাই কনসেন্ট্রেশনটা বাদ, এটা লাগবে না, শুধু লো কনসেন্ট্রেশনটা পড়লেই হবে। তারপরে আসতেছে হচ্ছে সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশনে বেসিক ইকুয়েশনটা লাগবে। ধরো আমি বললাম যে সেন্ট্রিফিউগেশনের ওয়ার্ক, সেন্ট্রিফিউগাল সেপারেশন কিভাবে কাজ করে, সেন্ট্রিফিউগাল ফোর্সের উপর ভিত্তি করে সেটার ওয়ার্কিং প্রিন্সিপাল লিখো বা এরকম কিছু, তখন এই ফিগারটা দিয়ে কিভাবে কাজ করে এটা ভিতরে দেয়া আছে, এবং এটার সাথে এই বেসিক যে ইকুয়েশনটা তিনটা, এই ইকুয়েশনটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে একটা কোশ্চেন যদি আসে। রেট অফ সেপারেশন, এটাও এই ইকুয়েশন পর্যন্ত পড়তে বলছিলাম, সাথে এই ম্যাথটা, এটা একটা থাকতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লিকুইড লিকুইড সেপারেশন। দেখো এই জায়গাটা তোমরা এই লাস্টের এই লাইনটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। Equation 8.26 is a basic expression to be utilized in the design of the separation cylinder. কাজেই তোমাকে যদি সেপারেশন সিলিন্ডার ডিজাইন করতে বলে, তোমাকে বুঝতেই হবে যে প্রথম থেকে 8.26 এই ইকুয়েশনটা পর্যন্ত আসতে হবে। ক্লিয়ার? এবং আরেকটা কথা আমি বলতেছি যে যদি এরকম চলে আসে লিকুইড লিকুইড সেপারেশন এবং কি বলে এই সেপারেশন সিলিন্ডার ডিজাইন করতে ফর লিকুইড লিকুইড সেপারেশন, তখন তো এই পর্যন্ত 8.26 পর্যন্ত আসলা, এবং এখানে দেখো একটা রেডিয়াস আছে আর এন, একটা R1, একটা R2, কোনটার জন্য কোনটা সেটাও বলা আছে। তো এতটুকু আসার পর তোমাদের এই ম্যাথের জন্য যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু এই ইকুয়েশনটার জন্য দিয়ে দিতে হবে, যেটা তোমাকে ডিজাইন করতে বলছে। এই যে এটা হচ্ছে আর এন রেডিয়াস, তারপর এটা হচ্ছে, একটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তো এভাবে এই এই সিলিন্ডারটা একে কোনটা কি রেডিয়াস, কোনটা কিসের জন্য সেটা একটু দেখায় দিতে হবে। এটা আমি স্যার বললাম। এটা কি লিকুইড লিকুইড সেপারেশনের জন্য দিব হ্যাঁ ফিগার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিকুইড লিকুইড সেপারেশনের জন্য যে 8.26 ইকুয়েশন পর্যন্ত আসলা, এখানে কিন্তু আছে আর এন, এটা একটা রেডিয়াস, তারপর R1, R2, এগুলা তো আছে। এখন এটা কোনটায় বসবে, এই যে ফিগারে দেখো এই বড়টা হচ্ছে আর এন, একটা এটা হচ্ছে R1, R2। এটা হচ্ছে তোমরা এই ম্যাথটা করলে আর একটু ক্লিয়ার হবা। অর্থাৎ এই ইকুয়েশনটা যদি চলে আসে, তখন বুঝাই যাচ্ছে যে এই ইকুয়েশনের সাথে হয় 8.7 ম্যাথটা আসবে, অথবা 8.6 এই ম্যাথটা আসবে। কাজেই সেন্ট্রিফিউগাল পার্ট থেকে যদি কোনো কোশ্চেন থাকে, এটা সেট এরকমই যে লিকুইড লিকুইড এটা থেকে একটা আসলো, এখান থেকে একটা ম্যাথ আসলো, তারপর আদার্স আরেকটা পার্ট চলেও আসতে পারে। যেহেতু সেডিমেন্টেশনে ম্যাথ আমি বলতেছি না, ম্যাথ আমি দিচ্ছি না, কাজেই বোঝাই যাচ্ছে যে সেডিমেন্টেশনটা যদি আসেও, সেটা হয় ফিল্ট্রেশন অথবা সেন্ট্রিফিউগাল সেপারেশন, এই যে কোনো একটার সাথে জয়েন্টলি চলে আসতে পারে। তো ফাইনালি আরেক লাস্ট হচ্ছে ম্যাথ। ম্যাথটা সবকিছু দেয়াই আছে, জাস্ট ইকুয়েশনে বসানোর পর এটা বের হয়ে যাবে, তারপর কোনটার জন্য কি সেটা দেখাই দিতে হবে, শেষ। লাস্ট হচ্ছে প্র্যাকটিক্যাল গ্যাস সেপারেশন, এটার দরকার নাই। এই হচ্ছে তোমাদের মেকানিক্যাল সেপারেশন পার্ট। তো আজকে জাস্ট নতুন
একটা জিনিস পড়াবো, এটাও খুবই ইম্পর্টেন্ট। যেভাবে পড়াবো পরীক্ষাতে এভাবেও চলে আসতে পারে, আবার নাও আসতে পারে। অর্থাৎ ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং এ আমার পার্টটা খুবই ছোট, কিন্তু কোশ্চেন থাকবে ইকুয়ালি। আমার পার্ট থেকে হয়তো 3টা, স্যারের পার্ট থেকে হয়তো 3টা। তো আমার এই ছোট্ট অংশটা পড়লেই তোমাদের অনায়াসে 3টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখন আমি আরেকটা পার্টে চলে যাচ্ছি। ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং এ যাতে সবারই এ প্লাস থাকে, কোশ্চেন একদম। আচ্ছা, ইকবাল স্যার মনে হয় অনেকগুলাই পড়াইছে নাকি? জি স্যার। আচ্ছা, সুগার ইঞ্জিনিয়ারিং তোমাদের কয়জনের আছে? স্যার 17 জন। এত শব্দ হচ্ছে। ইমেলটা বন্ধ কর। আচ্ছা, সুগার যারা আছো তাদেরকে আমি বলতেছি যে তোমরা কি আজকে ক্লাসটা মানে পরীক্ষার আগে তো 3 দিন গ্যাপ, তো আগের দিন পড়ালে তোমাদের সমস্যা হবে? মনে হয় সমস্যা হতে পারে। আগের দিন পড়াইলে স্যার পড়বো কখন? সেটাই কথা। তো আজকে হচ্ছে ফুড প্রসেস পার্ট শেষ হয়ে গেলে তোমাদের যাদের ফুড প্রসেস নাই লিভ নিবা, তারপর আমি সুগার ইঞ্জিনিয়ারিং এর সুগার পার্টটা দেখাবো। আচ্ছা, এখানে লাস্ট যে কোশ্চেনটা আসতেছে এটা হচ্ছে ফ্র্যাকশনেশন। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এটা একটা ডিস্টিলেশন প্রসেস। তো ডিস্টিলেশন প্রসেসটায় এটার মেইন ফিচারটা হচ্ছে ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বই থেকেই, যে এখানে একটা ফ্র্যাকশনেশন কলাম আছে। ফ্র্যাকশনেশন কলাম, এই কলামটা তোমাকে ডিজাইন করতে হবে এবং এই কলামের উপর বেস করেই এটার ওয়ার্কিং প্রিন্সিপাল চলে আসবে। এখানে এটার মূলত 4টা পার্ট থাকে। একটা হচ্ছে স্ট্রিপিং সেকশন, এটা হচ্ছে এনরিচিং সেকশন, একটা হচ্ছে কন্ডেন্সার, এটা হচ্ছে রিবয়লার। মূলত এই 4টা পার্ট থাকে এখানে। তো এই যে পার্টটা, এটাকে এনরিচিং বলা যায়, আবার রেকটিফিকেশনও বলা যায়। এনরিচিং হচ্ছে অথবা ভ্যালু অ্যাড হচ্ছে, অথবা এটা রেকটিফাইড হচ্ছে। কাজেই এই যে এই কলাম রিলেটেড যে ডিস্টিলেশন প্রসেসটা, এটাকে রেকটিফিকেশন প্রসেসও বলা যায়, এনরিচিং ডিস্টিলেশন প্রসেসও বলা যায়, আবার নরমালি যেরকম আছে ফ্র্যাকশনেশন ডিস্টিলেশন প্রসেসও বলা যায়। এখানে বলাই আছে যে রেফার টু অ্যাজ এই যে রেকটিফিকেশন, এই ডিস্টিলেশন প্রসেসটাকে রেকটিফিকেশন প্রসেসও বলা যায়। তো এটা রেকটিফিকেশন অথবা ফ্র্যাকশনেশন অথবা এনরিচিং যেভাবে আসুক না কেন বুঝে নিতে হবে যে এটার কথাই বলা হচ্ছে। এখন এটা কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল এটা ভিতরে দেয়া আছে, তোমাদেরকে আমি জাস্ট বলতেছি যে দেখো ফিড, এটা হচ্ছে ফিডটা ইনলেট হবে। ফিডটা হবে যে মাঝখান অথবা এটার কিছুটা স্টেপিং সেকশনের কিছুটা উপর থেকে ফিডটা ইনলেট হলো। এখন 2টা সেকশন আছে, এনরিচিং এবং হচ্ছে স্ট্রিপিং। তো স্ট্রিপিং এ কি হয়, স্ট্রিপিং এ হচ্ছে লিকুইডটা থেকে ভ্যাপার ফর্মে যায়, লিকুইডটা ভ্যাপার হয়। আর এই এনরিচিং সেকশনে কি হয়, ভ্যাপারটা আরো রেকটিফাইড হইতে মানে আরো পরিশোধিত হয়ে এই পার্টে যাচ্ছে। যেহেতু পরিশোধিত হয়ে যাচ্ছে, মনে করো তুমি হচ্ছে 7% অ্যালকোহল আছে, সেটা থেকে 96% অ্যালকোহলে করতে চাও।
প্রথমে যখন দিছিল সেখানে ছিল 7%। তো এই সেকশনে কি আস্তে আস্তে 7 থেকে 10, 15, 20 এরকম হতে হতে এই সেকশনে 96% যাচ্ছে। তো এখানে বোঝা যাচ্ছে যে এটা এই অ্যালকোহলের যে কনসেন্ট্রেশনটা সেটা এনরিচিং হচ্ছে, যেহেতু এটা এনরিচিং সেকশন, অথবা রেকটিফাইড হচ্ছে, পরিশোধিত হচ্ছে বেশি করে। কাজে এই পার্টটাকে বলা হচ্ছে রেকটিফিকেশন পার্ট, এবং এই পার্টটায় স্ট্রিপিং পার্টে জাস্ট লিকুইড থেকে ভেপার ফর্মে যাচ্ছে। তো এইটা এখানে কি হয়, এটা যখন দিলাম লিকুইডটা এখানে আসলো, এই 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 যে এটা এম দিয়ে জাস্ট বোঝানো হচ্ছে, এটা স্ট্রিপিং সেকশনে আছে এম, এটা দিয়ে বোঝানো হচ্ছে জাস্ট এন দিয়ে, এটা এনরিচিং সেকশনে আছে। এগুলার আর কোনো ভ্যালু নাই, এম বা এন, এটা আর কোনো মানে নেই। তো লিকুইডটা এখানে আসলো, লিকুইড থেকে ভেপার হওয়া শুরু করলো। এখন এই যে লিকুইডের সাথে অবশ্যই ভোলাটাইল কম্পোনেন্টও আছে, নন ভোলাটাইল কম্পোনেন্টও আছে। তো এটা যখন ভেপার হচ্ছে ইজিলি, তখন বোঝা যাচ্ছে যে এখানে ভোলাটাইল যে কম্পোনেন্ট গুলো আছে সেই ভোলাটাইল কম্পোনেন্টের কনসেন্ট্রেশনটা বাড়তেছে। লিকুইডটা যখন ভেপার হচ্ছে আমরা বুঝতে পারছি এখানে ভোলাটাইল কম্পোনেন্ট গুলা বাড়তেছে। এখন এইখানে যখন আসলো এই যে এলটা, এই এল এর মধ্যে অবশ্যই ভোলাটাইল কম্পোনেন্টের কনসেন্ট্রেশনটা বেশি, বোঝাই যাচ্ছে যেহেতু এখানে ভেপার হচ্ছে। তো এই এই রিবয়লারে যখন আসলো এখানে এখানে আবার যেহেতু বয়লিং হচ্ছে, এইটার পরেও যে লিকুইডটা থাকতেছে, বুঝতে হবে যে এই লিকুইডের মধ্যে ভোলাটাইল কম্পোনেন্ট প্রায় নাই বললেই চলে, বেশিরভাগই নন ভোলাটাইল। অর্থাৎ এইখানে আসার পরেও যেটা থাকতেছে সেইখানে নন ভোলাটাইল কম্পোনেন্টের কনসেন্ট্রেশনটা অনেক হাই। তো এটাকে তো আর বয়েল করে লাভ নাই, তো এটাকে তখন এই লিকুইড আকারে বের করে দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে বি। যেমন 96% অ্যালকোহল বলতেছি, আরো কিছু পার্সেন্ট আমি উদাহরণ দিচ্ছি, আরো তো কিছু পার্সেন্ট এখানে ছিল, সেটা তো পিওর 100% পাচ্ছি না, কারণ বাকিগুলো ছিল নন ভোলাটাইল, অনেক বয়লিং পয়েন্ট লাগবে এখানে। তো সেটাই জাস্ট বের করে দিলাম, এটা হচ্ছে বি। এখন আর লিকুইড থেকে যেটা আর কি বলে এই ভোলাটাইল হচ্ছে না বা ইভোপোরেট হচ্ছে না, সেটা বের করে দিচ্ছে। আর যেটা হয়েছে সেটাকে কিন্তু আবার যে সেটা বি দিয়ে ভেপার দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেটাকে আবার এই স্ট্রিপিং সেকশনে পাঠায় দেওয়া হলো। এখন এই এই ভি এর মধ্যে ভোলাটাইল কম্পোনেন্ট যা আছে, এটা তো ভোলাটাইল কম্পোনেন্ট, এইখানে ভোলাটাইল কম্পোনেন্টের কনসেন্ট্রেশন যেটা, এই লিকুইড যেটা আছে এইটার মধ্যে যে ভোলাটাইল কম্পোনেন্ট আছে সেইটা, এই দুইটা কিন্তু ইকুইলিব্রিয়ামে চলে আসছে, কারণ এই লিকুইডের মধ্যে ভোলাটাইলও আছে নন ভোলাটাইলও আছে, কিন্তু জাস্ট ভোলাটাইল পার্টটা কিন্তু এখান থেকে চলে আসছে। কাজেই এই লিকুইডের মধ্যে যে পরিমাণ ভোলাটাইল কম্পোনেন্টের কনসেন্ট্রেশন আছে, এই ভেপারটার মধ্যেও সেই ইকুয়াল পরিমাণেই ভোলাটাইল কম্পোনেন্টের কনসেন্ট্রেশন। কাজেই লিকুইডের কনসেন্ট্রেশন ভোলাটাইল এবং এই ভেপারের ভোলাটাইল কনসেন্ট্রেশন দুটাই এখানে ইকুইলিব্রিয়াম হয়ে যায়। এখন যেটা হয়, এই ভেপারটা এখন হচ্ছে এভাবে কিছুক্ষণ পরপরই এখান থেকে জাস্ট এনরিচিং সেকশনে চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এখন এনরিচিং সেকশনে কি হবে, এনরিচিং সেকশনে দেখো এই যে ভিটা, এটা যাচ্ছে হচ্ছে কন্ডেন্সারে, মানে এটা তো ভেপার আকারে নিব না আমরা, এটাকে লিকুইড ফর্মে ফাইনালি নিয়ে নিব, যেটাকে বলতেছি ডিস্টিলেজ। এটাকে বলা হয় স্টিলেজ, এটা হচ্ছে ডিস্টিলেজ। এখন এর ভিতরে দেয় আছে, এটা একটু রিডিং দিলে বুঝতে পারবা। এখন এই যে ভেপারটা, এটা যখন কন্ডেন্সারে আসলো, কন্ডেন্স হয়ে লিকুইড হলো, তো সাপোজ আমরা চাচ্ছি 96% অ্যালকোহল, তো এখানে আসার পর আমরা যদি দেখি যে এখানে 96% অ্যালকোহলই আছে, সেটা আমরা নিয়ে নিব, শেষ, আমাদের কাজ শেষ। আর যদি দেখি যে 96% নাই, তখন সেই কন্ডেন্স লিকুইডটা আবার এখানে পাঠিয়ে দেওয়া হয়, এখান থেকে আবার এখানে যায় স্টিপিং সেকশনে, আবার এটা ভেপার হয়, ভেপার হয়ে এনরিচ হয়ে আবার এখানে যায়, এবং ফাইনালি
আমরা 96% অ্যালকোহল পাই। তো এই হচ্ছে ওভারঅল ওয়ার্কিং প্রিন্সিপাল এটার জন্য। আর এই প্রত্যেকটা হচ্ছে এক একটা করে প্লেট থাকে এখানে, এবং প্রত্যেকটা প্লেটে পোর থাকে, ছিদ্র থাকে। তো এখানে বয়েল হয়ে ব্যাপারটা এই পোরগুলার ভিতর দিয়ে উপরের দিকে উঠতে থাকে। এই হচ্ছে, আমি যদি বলা হয় ফ্র্যাকশনেশন কলাম অথবা আহ, হচ্ছে এই এনরিচিং ডিস্টিলেশন প্রসেস অথবা রেকটিফিকেশন ডিস্টিলেশন প্রসেস এর ওয়ার্কিং প্রিন্সিপাল লিখো, তখন এই ফিগারটা দিয়ে ওয়ার্কিং প্রিন্সিপালটা দিয়ে দিতে হবে। এখন আসো ফ্র্যাকশনেশন এই কলামটা কিভাবে ডিজাইন করা হবে। এটার জন্য এই যে প্রত্যেকটাই কি, কোনটা কি মিনিং, কোনটা কি সবকিছু দেয়া আছে, যেভাবে আমি বললাম সবকিছু বলা আছে। এখন হচ্ছে আমরা দেখব এটা ডিজাইন। দেখো এটাকে জাস্ট পরেরটায় এতটুক অংশ, স্ট্রিপিং যে পার্টটা, এই পার্টটা একবার, এই পার্টটার জন্য একবার মাস ব্যালেন্স করা হবে অথবা ম্যাটেরিয়াল ব্যালেন্স করা হবে, এনরিচিং পার্টটার জন্য আরেকবার মাস ব্যালেন্স করা হবে। জাস্ট মাথায় রাখো, একবার স্ট্রিপিং থেকে একবার এনরিচিং থেকে। তো জাস্ট এই জিনিসগুলো আসবে। দেখো এখানে LM-1 এগুলো ঢুকতেছে, VM বের হচ্ছে, আবার এদিক দিয়ে বিটা বের হয়ে যাচ্ছে। তো জাস্ট এই পার্টটা যদি আমরা সেকশন করে দেখাই কেটে, দেখো এইটা চলে আসতেছে না, এটা উপরের পার্টটা, এটা যে দেখো উপরের পার্টটা আমরা এখানে নিয়ে আসলাম। উপরের পার্টে বের হচ্ছে আউটপুট এখানে দুইটা L D, ইনপুট হচ্ছে একটা V। তো ফার্স্টে যদি ওভারঅল মাস ব্যালেন্স করি, আমাদের কি দাঁড়াবে, L plus D equals to V। এই যে L plus D equals to V, এটা হচ্ছে ওভারঅল মাস ব্যালেন্স যদি করি। আর যদি এখানে ফ্র্যাকশন নিয়ে মাস ব্যালেন্স করি, জাস্ট যে ln এর সাথে xn চলে আসলো, প্লাস d এর সাথে xd চলে আসলো, প্লাস v এর সাথে yn প্লাস 1 এটা চলে আসলো। এটা হচ্ছে মাস ব্যালেন্স হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট এই যে ডান পাশে যে y আসছে, এই y এর মানটা বের করতে হবে। তো এটার জন্য যদি ওয়াইটাকে বাম পাশে রেখে বাকিগুলা ডান পাশে নিয়ে যাই, তখন জাস্ট এই ফর্মটা চলে আসতেছে এইখানে। এখন দেখো এই জায়গায় কিছু সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ছিল, যে n-1 বা n+1 m-1 এরকম ছিল, যে n বা n+1 এগুলা ছিল। তো এইগুলা জাস্ট এখানে উঠায় দিছে, কারণ সাবস্ক্রিপ্ট থাকা না থাকা কি কথা, জাস্ট সাবস্ক্রিপ্ট দিয়ে বোঝানো হচ্ছিল যে এটা স্ট্রিপিং সেকশন, এটা এনরিচিং সেকশন। তো এটা উঠানোর পর জাস্ট এই ফর্মটা চলে আসে। তো এটা যদি আবার y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করো, এটা হচ্ছে y, L বাই v এটা হচ্ছে m অথবা স্লোপ, আর এই পুরা পার্টটা হচ্ছে c। এইটা গেল একটা। v equals to L plus d, তো v এর মানটা জাস্ট এখানে বসাই দিছি। এই 7.43 ইকুয়েশন চলে আসছে। এনরিচিং সেকশন। তো এখানে L বাই V টা হচ্ছে স্লোপ, এবং B বাই V ইন্টু XB এই পুরাটা হচ্ছে ইন্টারসেপ্ট। এখন ইন্টারসেপ্টের আগে একটা মাইনাস আছে, তার মানে কি, তার মানে হচ্ছে এটা y অক্ষের
নেগেটিভ অংশের দিকে যাবে। যেমন এই গ্রাফটা যদি আমরা দেখি, এই যে এই মাঝখানে যেটা আর এই কার্ভ, এই দুইটা জিনিস দেয়াই থাকে। এখান থেকে দেখো এক্স বি, এক্স এফ, এক্স ডি, এই যে এক্স বি, তারপর এক্স এফ, তারপর এক্স ডি, এই জিনিসগুলো আমাদের জানাই থাকে। এই নোন মানগুলো জাস্ট এখানে ধরো এক্স বি এর মান 0.1, এক্স এফ এর মান 0.5, এক্স ডি এর মান 0.9 অথবা 0.9। তো এটা তিনটা পয়েন্ট জাস্ট এখানে আঁকা হচ্ছে। এখন এক্স ডি যেটা, এই পয়েন্ট থেকে জাস্ট একটা, এই যে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তো আমরা জানি যে এইটা, এখানে যদি প্লাস, তো এই ইকুয়েশনটা থেকে যে লাইনটা পাবো, এই পয়েন্ট ধরে এই স্ট্রেট লাইনটা জাস্ট এখানে আঁকা হয়েছে। আবার এই স্ট্রিপিং সেকশনের যে লাইনটা, সেটা যে ইলিনাসের দেয়া হচ্ছে ক্ষেত করবে, সেই পয়েন্ট থেকে এই এক্সএফ পর্যন্ত জাস্ট একটা স্ট্রেট লাইন টানা হয়। তখন এই পয়েন্ট থেকে উপরের অংশটা হচ্ছে এনরিচিং সেকশন, এই পয়েন্ট থেকে নিচের অংশটা স্ট্রিপিং সেকশন। এই হচ্ছে জাস্ট এটার ফিগারটা, এটা লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম ডায়াগ্রাম ফর ফ্র্যাকশনেশন কলাম। এবং ফাইনালি জাস্ট দুইটা ইকুয়েশন আছে, আই ইকুয়ালস টু এল বার মাইনাস এল বাই এফ, আর স্লোপ ইকুয়ালস টু আই বাই আই মাইনাস 1। এই দুইটা জিনিস একটু জানা থাকতে হবে, ম্যাথের জন্য দরকার হয়। এটা হচ্ছে থাকে, বা এই পার্টটা যদি স্যার পরীক্ষায় থাকে। কোশ্চেনটা একটু আবার বলবেন স্যার। কোশ্চেনটা হচ্ছে প্রথমেই যেটা থাকবে, যেটা তো একটা ফ্র্যাকশনেশন কলাম, ফ্র্যাকশনেশন কলাম ডিজাইন করতে বলা হতে পারে, ডিজাইনের ফ্র্যাকশনেশন কলাম এন্ড রাইট ডাউন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ রেকটিফিকেশন ডিস্টিলেশন প্রসেস, অথবা ফ্র্যাকশন কলাম ডিস্টিলেশন প্রসেস, অথবা এনরিচিং ডিস্টিলেশন প্রসেস। এরকম থাকলে ওয়ার্কিং প্রিন্সিপালটা দিতে হবে, প্লাস এই যে এতক্ষণ যেটা বললাম ইকুয়েশন ফিগার টিগার সবকিছু দিয়ে দিতে হবে। মার্কস থাকবে 7 থেকে 8। এই হচ্ছে এটা। এবং এটার সাথে তো অবশ্যই আসলে একটা ম্যাথ থাকবেই, মানে এই পার্ট থেকে আসলে জাস্ট এ বি দুইটা পার্ট থাকবে, সি আর থাকার কথা না। দেখো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা দিয়েই আজকে ফুড প্রসেস পার্টটা শেষ হবে। এবং এই অল্প সিলেবাস থেকেই তিনটাই থাকার কথা, আর লাগ বেশি ভালো হলে 3.5-3টা 4টাও থেকে যেতে পারে, বা 3টা এবং আরো অর্ধেকও থাকতে পারে। তো এই ম্যাথটায় দেখো কি বলা হচ্ছে, 7% অ্যালকোহল, এতক্ষণ যেটা উদাহরণ দিছিলাম 7% অ্যালকোহল আছে। এটা থেকে 96%, 96, এই যে 96% অ্যালকোহলে নিয়ে যাবা। আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করো, আমি একটু আসতেছি।
হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই ম্যাথে প্রথমে বলা হচ্ছে 7% অ্যালকোহল, তার মানে কি এটা ফিড পার্টে যাবে 7% অ্যালকোহল। তারপর হচ্ছে 96% অ্যালকোহলে নিতে হবে। এর মধ্যে কিছুটা স্টিলেজ হবে, সেটা হচ্ছে 0.047%। তো অ্যালকোহলের তিনটা কন্ডিশন এখানে বলা হচ্ছে, 7%, 96%, 0.047%। তো 7%টা যেহেতু ফিড, তো এটার ফ্র্যাকশনটা হবে XF। আর 96%টা যেহেতু আমরা ফাইনালি পাচ্ছি, অর্থাৎ ডিস্টিলেজ, তো এই এটা হবে 96% হবে XD। আর ফাইনাল 0.047 যেটা, সেটা হবে XB। তো এই তিনটা পয়েন্ট আমরা পাচ্ছি। এখন হচ্ছে ফিড রেট, কি রেটে ফিডটা আসতেছে, সেটা হচ্ছে 15,000 গ্যালন পার আওয়ার, এই জিনিসটা বলা আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে রিফ্লাক্স রেশিও, কতটুকু রিফ্লাক্স হচ্ছে। এই রিফ্লাক্স রেশিওটাকে কিন্তু প্রকাশ করা হয় ln/v দিয়ে। দেখো, এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতেও পারে, দেওয়া নাও থাকতে পারে। মনে করো এখানে জাস্ট দিয়ে দিল যে রিফ্লাক্স রেশিও ইজ 0.8, তখন কিন্তু আবার বসে থাকতে পারবে না, তখন যে এইটা দিল না কেন বা এরকম কিছু না। মনেই রাখতে হবে যে রিফ্লাক্স রেশিওটা হচ্ছে ln/v। এই হচ্ছে একটা ক্লু তোমাদের বলে দিলাম, এটা দেয়া থাকতেও পারে নাও থাকতে পারে। এই জিনিসগুলো বলা আছে। এবং ফিডের ডেনসিটি হচ্ছে 61.5 পাউন্ড পার কিউবিক ফিট। ব্র্যান্ডি 50.45, এবং স্টিলের যেটা যেটা নিচ দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 62.15। তোমাদের প্রথমেই যে কাজটা হবে, এটা যদি পার্সেন্টটা যদি ভলিউমে থাকে, সেটাকে আগে ওয়েটে নিতে হবে। এটা কিন্তু 7% বাই ভলিউম আছে, তোমাদের 7% বাই ওয়েটে নিতে হবে। সেটার জন্য কি করতে হবে, এই যে দেখো এখানে আরেকটা জিনিস বলা আছে যে ডেনসিটি অফ ইথানল, অর্থাৎ অ্যালকোহলটা হচ্ছে ইথানল। তো ইথানলের ডেনসিটি 49.2, এটা বলা আছে। তো ফার্স্টে যেটা করতে হবে, ভলিউম থেকে, যদি ভলিউমে, এখানে যদি ভলিউম দেওয়া থাকে, ভলিউম থেকে ওয়েটে কনভার্ট করে নিতে হবে। আর যদি ওয়েট দেওয়া থাকে, তখন আর কনভার্সনের দরকার নাই, যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এই এই যে ডেনসিটি যেটা, সেই ডেনসিটির সাথে যে ডেনসিটি অলরেডি দেয়া আছে সেটা ভাগ করে ইনটু যে 7%, এটা করে ফেললেই এটা ভলিউম থেকে ওয়েটে চলে গেল। অর্থাৎ যে ডেনসিটি ইথানলের দেয়া আছে এবং যে ডেনসিটি গুলা কোশ্চেনে দেয়া আছে, যেমন ফিডের জন্য 61.5, ব্র্যান্ডির জন্য 50, এবং স্টিলেজের জন্য 62। এই রেশিওটা আগে বের করতে হবে। উপরে থাকবে ইথানলের ডেনসিটি, নিচে থাকবে ফিড বলো, ডিস্টিলেজ বলো বা স্টিলেজ বলো সেটা। তারপর যেটা আসবে সেটার সাথে, যেমন এখানে প্রথমে ফিডটা যেহেতু ভাগ দিচ্ছি, তো ফিড ছিল 7%, সেই 7%টা গুণ দিয়ে দিতে হবে। দিলেই আমরা যেটা পার্সেন্ট বাই ওয়েট সেটা পাবো। তো এভাবে করলে এটা চলে আসে 5.61। তারপর ব্র্যান্ডির জন্য চলে আসে সিমিলার ওয়েতে, আগে ছিল 96%, এটা এখন চলে আসতেছে 93%। এবং সিমিলার ওয়েতে স্টিলেজের জন্য করলে সেটা চলে আসবে 0.047% থেকে 0.0, এটা মানে 372 হয় সম্ভবত, তোমরা ক্যালকুলেশন করে দেখো, 0.032%। তো ফার্স্টে আমরা ওয়েটে নিয়ে নিলাম। এখন হচ্ছে মোল ফ্র্যাকশনটা বের করতে হবে। এখানে তো সবগুলো সলিউশন আছে, যে এটার সাথে এত পার্সেন্ট অ্যালকোহল, সাথে ওয়াটার আছে। তো এখান থেকে আমাদের মোল ফ্র্যাকশনটা বের করতে হবে ফার্স্টে। তো মোল ফ্র্যাকশন যদি এক্সএফ এর আমরা নেই, তো আমরা জানি যে 5 ওয়েট দিয়ে ভাগ করলাম, আবার নিচে হচ্ছে সেম এটা প্লাস
এই 5.61 বাদে যেটা আছে সেটা ওয়াটার, এটাকে আবার ওয়াটারের মলিকুলার ওয়েট 18 দিয়ে ভাগ করলাম। তো সেটার জন্য আমরা একটা এক্সএফ পাচ্ছি 0.0228। সিমিলার ওয়েতে এক্স ডি এর জন্য একটা পাবো, এক্স বি এর জন্য একটা পাবো। ওকে, এখান থেকে আমরা এক্সএফ, এক্স ডি এবং এক্স বি বের করে ফেললাম। আমাদের ইকুয়েশন অলরেডি ডেভেলপ করা আছে, ওভারঅলের জন্য একটা, তারপর হচ্ছে ওভারঅল একটা আছে, আর একটা হচ্ছে ফ্র্যাকশন নিয়ে একটা আছে। ইকুয়েশন গুলো 7.35 এবং 7.36 এই দুইটার কম্বিনেশন। তো 15,000 গ্যালন পার আওয়ার থেকে পাউন্ড পার আওয়ার এবং ফাইনালি মোল পার আওয়ারে কনভার্ট করলাম। এটা কনভার্সনটা তোমরা না বুঝলে এটা থেকে এটা ভাগ দিলে কনভার্সন ফ্যাক্টর কত হয় সেটা জানতে পারবা, অথবা পাউন্ড পার আওয়ার কে এটা দিয়ে ভাগ করলে কনভার্সন ফ্যাক্টরটা কত সেটা জানতে পারলা, সেটা দিয়ে ভাগ করে ফেলবা। এটা মনে হয় 18-র মতো আসে, অর্থাৎ পাউন্ড পার আওয়ার আর গ্যালন পার আওয়ার থেকে পাউন্ড পার আওয়ারে কনভার্ট করতে মনে হয় 8.35 দিয়ে ভাগ করতে হয়, সরি গুণ করতে হয় 8.35 দিয়ে। আবার এটা থেকে এই মোল পার আওয়ারে নিতে সম্ভবত 18.6 বা এরকম কোন একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করলে এটা চলে আসে। তো এটা তোমরা ভাগ করে আরেকটু কনফার্ম হয়ে নিবা। তো এইটা ইকুয়ালস টু ডি প্লাস বি, যেহেতু আমাদের ছিল এফ ইকুয়ালস টু ডি প্লাস বি, ওভারঅল ব্যালেন্সিং কে এফ হচ্ছে ফিড রেট, এটা জানলাম ইকুয়ালস টু ডি প্লাস বি। তো এরপরে হচ্ছে জাস্ট ফ্র্যাকশনের সাথে গুণ, এটা হচ্ছে ফিডের সাথে এক্সএফ গুণ হলো, এই যে এক্সএফ ইকুয়ালস টু ডি এর সাথে এই এক্স ডি গুণ হলো, প্লাস এই বি এর সাথে এক্স বি গুণ হলো। তো এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা যদি 2 নং ইকুয়েশন হয়, 1 নং ইকুয়েশন 2 নং ইকুয়েশন, এই 1 আর 2 কে যদি আমরা সলিউশন করি, তো এটা থেকে আমরা ডি এবং বি পাচ্ছি, রাইট? তো এই 1 নং এবং 2 নং ইকুয়েশনটাকে ইকুয়েট করলে, অথবা এটা মনে করো এটাকে যা আগে যেরকম করতো প্রতিস্থাপন মেথড, অথবা একটার সাথে একটা গুণ করে যোগ বিয়োগ দিয়ে একটাকে ভ্যানিশ করে দিত, আরেকটা থাকতো, তো এরকম করে বি এবং ডি এর মানটা এখান থেকে বের হয়ে যাবে। কথা ক্লিয়ার? এটা যদি আমরা 1 নং ইকুয়েশন ধরি, এটা যদি 2 নং ইকুয়েশন ধরি, 1 এবং 2 নং ইকুয়েশনটাকে সলিউশন করলে, সলভ করলে আমরা বি এবং ডি এর মান বের করে ফেলতে পারবো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন ইকুয়েশন 7.41 ইউজ করতেছে এবং রিফ্লাক্স রেশিও বলা আছে 0.8। তো ইকুয়েশন 1 ছিল n প্লাস ডি ইকুয়ালস টু ভি, এরকম বলা ছিল। এখন আমরা কি জানি, এল এন বাই ভি ইকুয়ালস টু রিফ্লাক্স রেশিও, যেটা হচ্ছে 0.8। হ্যাঁ, এল এন বাই ভি ইকুয়ালস টু 0.8, তার মানে ভি হচ্ছে এল বাই 0.8। তো এই ভি এর জায়গায় এল বাই 0.8 আমরা এখানে বসাই দিলাম। এখন এই 0.8 যদি বাম পাশে নিয়ে যাই, 0.8 ইন্টু এল প্লাস 0.8 ইন্টু 177, যেহেতু ডি এর মান 177 ইকুয়ালস টু এল এন, এল এন এর মান হচ্ছে 708 মোল পার আওয়ার। তো এল এন, যেহেতু আগে তোমাদের বলছি এনটা হচ্ছে কোন সেকশনের জন্য, না এনটা ছিল হচ্ছে স্ট্রিপিং সেকশনের জন্য। তো এটা এল এন পর্যন্ত এসে এই এনটা উঠায় দিয়ে জাস্ট এলটা রেখে দিতে পারো স্ট্রিপিং সেকশন, বাস এটা গেল। এখন আমরা জানি এল এন বাই ভি ইকুয়ালস টু 0.8 ছিল, সেটা থেকে ভি এর মানটা এখান থেকে চলে আসছে, কারণ আমরা জানি ভিএন ইকুয়ালস টু এলএন বাই 0.8, এলএন 708, এটাকে 0.8 দিয়ে ভাগ করলে 885 চলে আসলো। এটা থেকে আমরা এল এর মান পেয়ে যাচ্ছি, ভি এর মান পেয়ে যাচ্ছি। ওকে, তো এইখানে আমরা ফাইনালি কি করছিলাম? ফাইনালি যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা এনরিচিং সেকশনের জন্য একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পাইছিলাম, এবং স্ট্রিপিং সেকশনের জন্য একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পাইছিলাম। তো এই কোশ্চেনটার মধ্যে দেখো, এখানে কিন্তু দুইটা জিনিস চাইছি। একটা হচ্ছে যে রেট অফ ব্র্যান্ডি প্রোডাকশন, তোমাকে ব্র্যান্ডি প্রোডাকশনের রেটটা বের করতে হবে নাম্বার 1, আর একটা হচ্ছে থিওরিটিক্যাল নাম্বার অফ প্লেটস রিকোয়ার্ড ইন দা কলাম, অর্থাৎ কতটা প্লেট লাগবে সেটা তোমাদের বের করতে হবে। তো সেটা বের করতে হলে আবার গ্রাফে যাওয়া লাগবে,
গ্রাফে তোমার প্লট করা লাগবে, এটা একটু ঝামেলা, কাজেই তোমাদেরকে আমি এই পর্যায়ে ওইদিকে নিয়ে যেতে চাচ্ছি না। তো এইটার জায়গায় তোমাদের যেটা আসতে পারে, ওইদিকে না যেয়ে জাস্ট দুইটা সেকশনের জন্য দুইটা ইকুয়েশন ডেভেলপ করো। তো তোমাদের এই ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে। যেমন এখানে তোমরা এল এর মান পেয়ে যাচ্ছ, ভি এর মান পেয়ে যাচ্ছ, ডি এর মান পেয়ে যাচ্ছ। তোমরা যদি আবার 7.48 এই ইকুয়েশনটায় যদি তোমরা চলে যাও, এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তোমরা ডেভেলপ করছিলে এইটা, এখানে এল এর মান তোমরা বের করছো, ভি এর মান বের করছো, এবার এই পার্টে ডি এর মান বের করছো, ভি এর মান বের করছো, এক্স ডি এটাও বের করছো। তো এই ভ্যালুগুলো জাস্ট যদি এই 7.43 ইকুয়েশনে বসায় দাও, তোমার এই যে এই যে ইকুয়েশনটা yn equals to 0.8x plus 0.2 এই ইকুয়েশনটা চলে আসতেছে, এবং এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে which is the equation of the operating line for the enriching section of the column। অর্থাৎ enriching সেকশনের জন্য অপারেটিং লাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা। তো পরীক্ষায় এইভাবেই থাকতে পারে যে enriching সেকশনের জন্য অপারেটিং লাইনের ইকুয়েশন বের করো, তখন তোমাকে এই ইকুয়েশনটা বের করতে হবে। কথা ক্লিয়ার কিনা? পরীক্ষার হলে কিন্তু আমি থাকবো না, ইকবাল স্যার থাকবে, কাজে ইকবাল স্যারকে এইসব জিজ্ঞেস করলে স্যারের একটা ঝাড়ি খাবো। কাজে আমি এখান থেকে ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি যে এখানে তোমার ইকুয়েশন ডেভেলপ করতে হবে, এবং ইকুয়েশনটা হচ্ছে এই রকম। এটা হচ্ছে এনরিচিং সেকশনের জন্য। এবার যদি স্ট্রিপিং সেকশনে যাও, তোমাদেরকে আরেকটা জিনিস বলছিলাম যে ফাইনালি দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে i equals to l minus l by f, slope equals to i by i minus 1। তো এই i যেহেতু l bar minus l by f, এখানে i এর মানটা দেখো কোশ্চেনে বলা আছে i equals to 1.07। এখানে i এর মান তুমি জানো, f এর মান তুমি জানো, l এর মান মাত্র বের করছো। তো এগুলা যদি এখানে জাস্ট বসাই দিই, l bar এর মানটা পেয়ে যাচ্ছ, যেহেতু স্ট্রিপিং সেকশনটাকে l bar দিয়ে আমরা এক্সপ্রেস করতেছিলাম। তো এখানে এটা থেকে l bar এর মানটা পাচ্ছি। তো এল বারের মান হচ্ছে 7877 মোল পার আওয়ার। তো সিমিলারলি ওইখান থেকে যে 7.44 ইকুয়েশন, ওইখানে ডি এর মানও জানো, এফ এর মানও জানো, ভি এর মানটা চলে আসছে, এই ভিটাও পাচ্ছি। তারপরে যে এল এর মান বের করছি, ভি এর মান বের করছি, সবকিছু আমাদের জানা আছে। এখন আমরা যদি জাস্ট এই যে 7.46 এই স্ট্রিপিং সেকশনের যে ইকুয়েশনটা, এল এর মান জানা আছে, ভি এর মান জানা আছে, দুটো বসালাম। বি এর মান জানা আছে, ভি বার এটার মানও বের করছি, এটা বসালাম। এক্স বি এটাও জানা আছে, এটা যদি বসায় ফেলি, ফাইনালি আমরা এই ইকুয়েশনটা চলে আসবে, ym equals to 58 xm minus 1 minus 0.000602। তো এই হচ্ছে অপারেটিং লাইন ফর দ্য স্ট্রিপিং সেকশন। তো এই দুটা তোমাদের অবশ্যই বের করতে হবে। আর স্লোপের কথা যদি বলে বের করবা, না বললে নাই। অর্থাৎ তোমাদের এই পর্যন্ত হবে ম্যাথসটা। তো এই ম্যাথটা যদি আসে, জাস্ট এইভাবে সুন্দর করে দিয়ে দিবা। আর এখানে বলছি যে ব্র্যান্ডি কি বলে চাচ্ছিল যে ব্র্যান্ডি প্রোডাকশন রেট। তো ব্র্যান্ডি বলতো কোনটা? আমরা এখানে বলছিলাম এফ, একটা ছিল এই যে, যদি এখানে যাও, এইটাতে যদি যাও, এখানে ব্র্যান্ডি কোনটা হবে কে বলতে পারবা? ডি ডি এফটা হচ্ছে 7% যেটা ছিল, ফিড রেট যেটা 15,000 গ্যালন বলা হচ্ছে। ফাইনের যেটা আমরা পাবো সেটা হচ্ছে ব্র্যান্ড। এই হচ্ছে ওভারঅল ম্যাথ, এবং ইটস অল অ্যাবাউট ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ফ্রম মাই সাইড। স্যার মোল তো ফ্র্যাকশনটা কি আপনারা বুঝিয়ে দেওয়া যাবে, যে মোল ফ্র্যাকশন যে বের করছিলেন? মোল ফ্র্যাকশন, আচ্ছা
মোল ফ্র্যাকশনটা হচ্ছে এইটা। তো মোল ফ্র্যাকশন এটা হচ্ছে তোমার ফিডের জন্য বের করতেছি, এটা হচ্ছে ডিস্টিলেজ, যেটা হচ্ছে বি। তো যেটার জন্য বের করবা সেই পার্টটা থাকবে উপরে, আর নিচে হচ্ছে ওই পার্টটা প্লাস ওয়াটারের। তো এক্সেপ্ট ছিল ফিডের জন্য, ফিডের জন্য আমরা বের করছি 5.61% বাই ওয়েট। তো 5.61%, এটা যেহেতু ইথানল এবং ইথানলের মলিকুলার ওয়েট 46, এই পার্টটা উপরে থাকবে, নিচে হচ্ছে এই পার্টটাই প্লাস এই যে 5.61 পর্যন্ত হচ্ছে ইথানল, বাকিটা তো ওয়াটার। তো 100 থেকে 5.6 যদি বিয়োগ করো তোমার থাকবে 94.39। এটা এতটুকু হচ্ছে ওয়াটার। এই ওয়াটারের মলিকুলার ওয়েট আমরা জানি 18, তো এই 18 দিয়ে ভাগ করলেই এটা চলে আসবে, অর্থাৎ যেটা বের হয়ে যাবে। এটা হচ্ছে ফিড রেট, এটা 15,000 গ্যালন পার আওয়ার বলা আছে। এবং এই ডি, এটা হচ্ছে ব্র্যান্ডি প্রোডাকশন, যেটা চাচ্ছি ফাইনালি আমি প্রোডাক্ট, এইটাই হচ্ছে ডি। তো তোমাদের ব্র্যান্ডি প্রোডাকশন চাইছে, তার মানে তোমরা ডি যেটা সেটা হচ্ছে তোমার ব্র্যান্ডি। ওকে, তো ফুড প্রসেস পার্ট এখানে শেষ। যদি এটা নিয়ে কোনো সমস্যা হয় আমার সাথে দেখা করবা। তো যারা ফুড প্রসেস আছো তারা এখন লিভ নিতে পারো। মাইক্রোমিটারের মান স্যার 3.28 গুণ 10 টু দি পাওয়ার -8 ধরছে, বাট এটা হবে -6। ওটা স্যার ঠিক করে নেব শুধু। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক করে নিবা। এখানে বইয়ে কিছু কিছু ভুল ছিল, কারণ এটা বই পরে আপডেট করা হয়নি, কাজে যে জায়গায় ভুলগুলো সেটা ঠিক করে নিবা। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে তোমরা হচ্ছে পরে কথা বলবা, অথবা চেম্বারে যাবো। তো আমি 2 মিনিট পর থেকে সুগার শুরু করব।